বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা জারি হয়েছে। এই নীতিমালার আলোকে আপনার কয়েকটা কমিটি করতে হবে। এরকম একটা কমিটি হলো অর্থ ক্রয় উপকমিটি। এই যে দেখুন, অর্থ ও ক্রয় উপকমিটি। এই অর্থ ও ক্রয় উপকমিটির প্রথম কাজই হলো একটা বাজেট প্রণয়ন করা। আমি এর উপর ভিত্তি করে বেসরকারি বা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটা বাজেট প্রণয়ন করেছি। দেখুন এখানে এই বাজেটটাই, বাজেটটা এই পাশে হলো আয়ের উৎস, এখানে ব্যয়ের খাত। এই আয়ের উৎসগুলো এখানে লিখেছি। এটা অনেকটা ডাইনামিক। এটা যদি আপনার ফাইলটা দরকার হয়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দিয়ে দেবো, ওখানে যোগাযোগ করবেন, আপনার ফাইলটি ফিরিয়ে দিয়ে দেবো। এখন একটু আপনি এটা দেখাচ্ছি, যেমন বেতন ভাতা, যে সরকারি খাত থেকে মাসের আপনাদের বিদ্যালয়ের মোট বরাদ্দ কত, এই বরাদ্দটা এ জায়গায় লিখবেন, অটোমেটিক এই আয়ের খাতে আসবে। এবং যেহেতু বেতন ভাতা এটা সম্পূর্ণই তো ব্যয় হয় এবং ব্যয়ের খাতেও আসবে। আমি একটু লিখছি, ধরলাম 2 লাখ টাকা। তাহলে এখানে এই দেখুন, এখানে আসছে বেতন ভাতা এবং ব্যয়ের খাতেও আসছে। এরকম উৎসব ভাতা, আপনার উৎসব ভাতা যেহেতু 2টা এবং আপনাদের বরাদ্দ এখানে লিখবেন, লিখলে অটোমেটিক এই আয়ের খাতেও আসবে, ব্যয়ের খাতেও আসবে। ধরলাম 80,000 টাকা। এরপর হলো টিউশন ফি। আপনি টিউশন ফি আপনার বিদ্যালয়ে মাসে কত টাকা বরাদ্দ এবং এই হিসেবে 12 মাসে কত আসে, আমি ধরলাম এটা 50,000 টাকা। এই দেখুন আয়ের খাতে আসছে, এটা তো আর ব্যয়ের খাতে আসবে না, এটা সব ব্যয় হবে না। এরপর বৈশাখী ভাতা, এটা আপনারা লিখে নেবেন যেহেতু একটা, এবং এই ব্যয়ের খাতেও এটা লিখে নেবেন। এরপর আসি শিক্ষার্থীদের কাছ থেকে যে সেশন চার্জ আমরা নেই। এখানে একটা ফরম্যাট আছে, আপনি যদি এখানে শিক্ষার্থীর সংখ্যা এবং টাকার পরিমাণ লেখেন, অটোমেটিক আপনার এই আয়ের খাতে এটা যুক্ত হয়ে যাবে। আর শিক্ষার্থীর সংখ্যা আমি ধরলাম 70, আমার ভিডিও সুবিধার্থে একই সংখ্যা ধরলাম, ছাত্র সংখ্যা প্রত্যেকটা ক্লাসে। দেখুন এটা আমি 300 টাকা ধরছি, আপনারা ইচ্ছা মতন লিখবেন। এই টোটাল টাকা এখানে প্রত্যেকটা ক্লাসের ভিন্ন ভিন্ন টাকা, টোটাল টাকা এখানে যুক্ত হয়েছে, হিসাব হয়েছে, এবং এই টাকাটাই আপনার এখানে এই সব ক্লাসের টোটাল টাকা এখানে আয়ের খাতে যুক্ত হয়েছে। এইরকমই বেতন টাকার পরিমাণ আমার সুবিধার্থে আমি একই সংখ্যা ধরলাম 100 টাকা, এবং ছাত্র সংখ্যা আগেই দিয়ে নিয়েছি 12 মাস, এটা আপনাদের সুবিধা মতো আপনারা দিবেন। তাহলে প্রত্যেকটা ক্লাসে যদি 100 টাকা হয়, তাহলে এই 5 শ্রেণীতে এই যে এত টাকা, প্রত্যেকটা ক্লাসের মোট টাকা এখানে আসছে, এবং এই সব ক্লাসের টোটাল টাকাটা গিয়ে আপনার এখানে যুক্ত হয়েছে। এই যে বেতন। এরপর আসেন পরীক্ষার ফি। পরীক্ষার ফি আমি একই টাকা ধরি, আবার ধরি 200 টাকা প্রত্যেক শিক্ষার্থীর সংখ্যা আগে আমি দিয়ে রাখছি, এটাও ইচ্ছা মতো দিয়েছে, এবং পরীক্ষা যেহেতু 2টা। এখন দেখুন এই প্রত্যেকটা ক্লাসের ভিন্ন ভিন্ন টাকা এখানে আসছে, এবং এই মোট টাকা গিয়ে আপনার যে পরীক্ষার ফিতে এখানে যুক্ত হয়েছে। এরপর রেজিস্ট্রেশন অষ্টম। এখানে আপনি রেজিস্ট্রেশনের টাকা এবং ছাত্র সংখ্যা ধরবেন, আমি ধরলাম 70 জন। দেখুন এই টাকা গিয়ে এই অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনে আয়ের খাতে যুক্ত হয়েছে, এবং এটাই কিন্তু ব্যয় হবে রেজিস্ট্রেশনে, যেহেতু বোর্ড নির্ধারিত টাকার বাইরে আপনি কোনো টাকা নিতে পারবেন না। এরপর নবম শ্রেণীতে আমরা ছাত্র সংখ্যা দিয়ে দিলে এখানে যে টাকাটা আসবে এটাই রেজিস্ট্রেশনের আয়ের খাতে যুক্ত হবে এবং ব্যয়ের খাতে যুক্ত হবে। এরপর হলো ফর্ম ফিল আপ, এখানে আপনি ছাত্র সংখ্যা দিলে আপনার এই টাকাটা গিয়ে এখানে যুক্ত হবে এবং ব্যয়ের খাতেও যুক্ত হবে। এরপর আরও যদি আপনার কোনো আয় থাকে, যেমন অনুদান হিসাবে সরকারি, ব্যক্তিগত, এনজিও, অন্যান্য নিজস্ব সম্পদ থেকে যদি কোনো আয় হয়, এটা এখানে দিবেন। এর বাড়তি থাকলেও আপনি খালি ঘর আছে, খালি করে লিখে নেবেন। তারপর
এই যে আপনি যত এখানে যা কিছু লিখবেন এটা অটোমেটিক আপনারা এখানে যুক্ত হবে, যোগ হবে। এরপর আসি, বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা আদৌ টাকা দিবে না, এরকম শিক্ষার্থী থাকতে পারে। তাহলে আমি এটা আমার সুবিধার্থে একই সংখ্যা ধরে নিয়েছি, এখানে ধরলাম 600 টাকা করে প্রত্যেকে, যারা আদৌ টাকা দেবে না। এই 6-এ 5 জন, সপ্তম 5 জন, এরকম 5 জন করে ধরেছি। এটা যদি দিই তাহলে প্রত্যেক ক্লাসে এত টাকা, এবং এই টোটাল টাকা গিয়ে এখানে যোগ হবে, যোগ হয়ে এই মূল যে মোট আয় থেকে এটা বিয়োগ হয়ে যাবে। এরপর আসি আমরা যে ব্যয়, যে ব্যয়গুলো, যে আয় ওই ব্যয় হবে, এগুলো কিন্তু অটোমেটিক এখানে আসছে। এখানে বৈশ্বিক বেতন যা পাবেন এখানে লিখবেন। পরীক্ষা বাবদ, এটা হলো শিক্ষকদের, শিক্ষকরা যে পরীক্ষায় ডিউটি করবে, পেপার দেখবে, এই টাকাটা আপনি এখানে লিখবেন। এরপর পরীক্ষা বা শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন খাতার খরচ, শিক্ষণকালীন মূল্যায়ন ব্যয়, অনুদান, অনেক শিক্ষার্থীদেরকে অনুদান দিতে হয়। তারপর রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ, এটা তো এখানে যে আয় হয়েছে এটা ব্যয়ের খাতে একবারে যুক্ত হয়েছে। কম্পিউটার ল্যাবে যে খরচ এখানে দিবেন, কিছু কিন্তু খালি করে আমি রেখে দিয়েছি, এগুলো যদি আপনার অতিরিক্ত থাকে এগুলো আপনার এখানে লিখবেন এবং টাকার সংখ্যাটা লিখবেন। শিক্ষা উপকরণ, এর বাইরেও যদি আপনাদের থাকে তা এখানে লিখবেন এবং টাকা লিখবেন প্রত্যেকটা ঘরে। এইটা 2টা ঘর আছে, আপনি যে ঘরে লিখবেন অটোমেটিক টাকাটা কিন্তু নিচে যোগ হবে। এরপর আপ্যায়ন আছে, কমিটি, শিক্ষক, পরিদর্শন কর্মকর্তা, আরও যদি থাকে এখানে লিখে নেবেন। তারপর ক্রীড়া সামগ্রী, পত্রিকা, বই ক্রয়, এগুলো লিখে এবং টাকাটা লিখবেন। প্রতিষ্ঠানের যে ব্যয় আছে, নির্মাণ, পানির লাইন, এগুলো এখানে লিখবেন। আরও থাকলে লিখে আপনার টাকা লিখবেন। তারপর জাতীয় দিবস উদযাপন আরও যদি থাকে এখানে লিখবেন এবং টাকা লিখবেন। লিখলে আপনার এই টোটাল, আরও একটা অন্য আমি রেখে দিয়েছি যদি আপনাদের থাকে, এই মোট ব্যয় এখানে আসবে। তবে আপনারা এভাবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আপনারা বাজেট তৈরি করতে পারেন। আপনাদের যদি এই ফাইলটা দরকার হয়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল ঠিকানা দেবো, ইমেলে যোগাযোগ করবেন, আমি ফ্রি দিয়ে দেবো। এখন এটা আসেন, এটা তো প্রিন্ট কপি লাগবে আপনাদের। এই যে দেখুন এপাশের এগুলো কিন্তু নিচে আসবে, এখানে প্রিন্ট করলে শুধুমাত্র এই পর্যন্ত আসবে। আমি একটু দেখাই, এই যে প্রথম পেজ, এরপরে দ্বিতীয় পেজ, এর প্রথম, দ্বিতীয়, তারপরে তৃতীয়। এগুলো যদি আপনাদের লাগে তো করবেন, না লাগলে দরকার নাই। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ভিডিও দ্বারা যদি আপনাদের সামান্যতম উপকার হয় তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।